দেবাশিস বাবুর কাছে যাব। দেবাশিস বাবু, আমার কাছে ধর্মের চেয়ে বড় বিষয় হলো যে সংগঠনগুলি মানুষের জন্য কাজ করে সেই সংগঠনগুলিকে কোনো প্রমাণের ভিত্তি ছাড়া দাগিয়ে দেওয়া, যে এরা বিজেপি করে, এইটা সেই সংগঠনের এইভাবে যারা কাজ করছে তাদের প্রতিও অপমান, এবং যারা সেই সংগঠনে বিশ্বাসী তাদের প্রতিও অপমান নয় কি? যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে প্রথমেই প্রণাম নমস্কার জানাচ্ছি। আমি 14 বছর হবে আশপাশ সময় এই ধরনের ইলেকট্রনিক মিডিয়াতে গিয়ে এই আলোচনা বিতর্কের মধ্যে থাকার অভ্যাস রয়েছে। তো আজকে একটা ব্যতিক্রমী সন্ধ্যা আমার কাছে, যেখানে আলোচনা করতে বসেছি তখন সেখানে এমন কিছু মানুষজন রয়েছেন যাদেরকে এই আলোচনার মধ্যে আমরা কখনো পাই না। মানে এটাই কিন্তু আমাদের সমাজের স্বতঃস্ফূর্ত স্বাভাবিক জায়গা, শুধু আমাদের রাজ্যের নয় সারা দেশের। কারণ ভারতবর্ষের যে আধ্যাত্মিকতাবাদ এবং তার যে শক্তি, সেটা এত সুদৃঢ়, এত গভীরে, এত সময়সীমা ছাড়িয়ে সেটা এত বিস্তৃত। সেখানে রাজনীতির চর্চার কেন্দ্রে ধর্ম জাতপাত আনতে আনতে আজকে রাজনীতি এমন দেউলিয়া জায়গায় পৌঁছেছে যে যে সমস্ত প্রতিষ্ঠান একেবারে ভিন্ন বোঝাপড়া নিয়ে চর্চা করেন এবং মানুষ কোথাও সেখানে জড়ো হয় কিচ্ছু পাওয়ার জন্য না, শান্তি পাওয়ার জন্য, সেই জগৎটাকে পর্যন্ত এই কদর্য রাজনীতির চর্চার মধ্যে টেনে হিচড়ে আনা হচ্ছে। এবং যে কারণে সন্ধ্যায় যে বিতর্ক হয় এবং তার মান নেমে যাচ্ছে, সেখানে আজকে এই সমস্ত মহারাজরা পর্যন্ত উপস্থিত থাকছেন। এটা কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের পতাকা নিয়ে কোনো কথা বলবো না, এটা দুটো ক্ষতি। এক, এটা কত বড় রাজনীতির ক্ষতি সেটা সময় বলবে ভয়ঙ্করভাবে, কারণ এটা রাজনীতির আলোচনার উপাদান নয়। কিন্তু হয়তো সেটা তৃণমূল কংগ্রেস বিজেপি ওভাবে বলবো না, কিন্তু হয়তো এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতির মধ্যে খুব পরিকল্পনা করে গভীরে গিয়ে যখন ওনারা সঠিকভাবে মহারাজরা বলছেন যে রাষ্ট্র ক্ষমতা, পার্লামেন্ট, অ্যাসেম্বলি, এই যে ব্যবস্থাপনা, তার থেকে ওনাদের জগৎটা একেবারে আলাদা। মানে ওনারা এই জগৎটা ছেড়ে গিয়ে অন্য জায়গায় চর্চা করেন, অন্য জায়গায় জীবনকে সঁপে দিয়েছেন, মানুষ ওনাদেরকে ফলোয়ার হিসেবে থাকে। কিন্তু হয়তো পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে মানুষ ভোট দিয়ে যখন যাদের পাঠাচ্ছে, তারা সেই জায়গায় গিয়ে হয়তো তাদের কাজ ঠিক মতন করে উঠতে পারছে না। হয়তো এই সময় আমরা জানতে চাইতাম, মানুষ জানতে চাইছে যে শ্রদ্ধেয় ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, তার দীর্ঘ 1 দশকের সময়কালে মানুষ জানতে চাইছে যে কেন রেকর্ড বেকার হলো, মানুষ জানতে চাইছে কেন দ্রব্যমূল্যে আকাশছোঁয়া, মানুষ এই রাজ্যে জানতে চাইছে যে 1 দশক পরিবর্তনের পরে এই রাজ্যে এমন কি শাসনকাল হলো যে কোনো একটা ক্ষেত্র পাওয়া যাচ্ছে না যেখানে দুর্নীতিমুক্ত নয়। এই জায়গাগুলোই মানুষ জানতে চাইছে। কেন, এক মিনিট জিজ্ঞেস করছি, কেন উনি করছেন না? এটা বাংলার মানুষ বুঝতে চাইছে, আপনি অ্যানালিসিস করে বলুন। 1 মিনিট। এই জায়গাগুলোতে দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনতে চাই, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনতে চাই। আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে এরা কেউ পার্লামেন্ট তৈরি হওয়ার যে মতাদর্শ 10 বছর পেছনে থেকে আগামী 5 বছর চলবার যে অঙ্গীকার, এইগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে বলতে পারছে না। ফলে তারা অসহায়ভাবে, হ্যাঁ মানুষ ঠিকই যখন অসহায় হয়, বিপদে পড়ে, তখন ধর্মাচরণের কাছে ছুটে যায়, আধ্যাত্মিকতাবাদের কাছে ছুটে যায়। কিন্তু বুঝতে হবে যে এই না না তা বলছি না, প্লিজ। আমি এখানে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝবেন, আমি আপনাদের কাছে অত্যন্ত সাবমিশনে দাঁড়িয়ে কথা বলছি, কারণ আপনারা অন্য জগতে, অন্য অনেক বড় জগতে রয়েছে। 30 সেকেন্ড তো নরক আলোচনা করার জন্য তোমার অনেক বেশি সেকেন্ড থাকে। তুমি এই কথাগুলো আজকে সমাজের দরকার। কোথায় বলছি জানো তো, যে উনাদের সাথে কখনো এই ধরনের বিষয়কে সামনে নিয়ে এসে আলোচনা, তর্ক বিতর্ক রাজনীতির ময়দানে হওয়া উচিত না। কিন্তু এই রকম পরিস্থিতি এই কারণে হচ্ছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী হোক, মাননীয় প্রধানমন্ত্রী হোক, এই কারণে হচ্ছে কারণ রাজনীতিতে যে মানুষের চাহিদা, মানুষের
বিষয়কে নিয়ে যে লড়াইয়ের বিষয়গুলো সেগুলো যখন সার্ভ করতে পারে না তখন অসুস্থভাবে ধর্ম বলছি না, ধর্ম প্রত্যেকের নিজের নিজে, ধর্মের বিশ্বাস প্রত্যেকের নিজের নিজে, এবং ওটা একটা শ্রদ্ধার জায়গা, অনেক ওপরের জায়গা। তাকে রেখে যে কদর্যভাবে তাকে ব্যবহার করবার প্রবণতা, এটা তখনই হয় যখন রাজনীতি নিজে দেউলিয়ার জায়গায় গিয়ে পৌঁছে। রাজনীতি দেউলিয়া হয়ে পড়লে হয়তো এরকম পরিস্থিতি হয়, কিন্তু যে সংগঠনের বিষয়ে কথা বলা হচ্ছে তারা কিন্তু দেউলিয়া হয়ে পড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন দেউলিয়া হয়ে পড়েছে। রামকৃষ্ণ মিশন, যে রামকৃষ্ণ মিশনের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রামকৃষ্ণ মিশন আজ অবধি কি করেছে, তাদের অবদান, সেই কথা নিয়ে যদি দু কথা বলা যায় তাহলে হয়তো শেষ করা যাবে না, এত তাদের অবদান। কিন্তু আমি বলার চেষ্টা করব স্বামী বিবেকানন্দ, তার কথা আর কি বলবো নতুন করে। সেই স্বামী বিবেকানন্দর প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন, তার বিষয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলেছিলেন প্রথমবার শিকাগোর মাটিতে দাঁড়িয়ে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সেখানে কোথায় রাজনীতি ছিল, সেখানে কোথায় তৃণমূল ছিল, কি করেছে রামকৃষ্ণ মিশন, তাদের অবদান ছোট্ট করে যদি দেখানোর চেষ্টা করি। রামকৃষ্ণ মিশনের অবদান, বন্যা দুর্গতদের পাশে রামকৃষ্ণ মিশন শুরুর দিন থেকে থেকেছে, যবে থেকে সেই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। দেখুন এখানে কোথায় রাজনীতি দেখে ত্রাণ দেওয়া হচ্ছে দেখুন তো, কোথায় ধর্ম দেখে ত্রাণ দেওয়া হচ্ছে দেখুন তো। দর্শকদের আমি জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জিজ্ঞেস করছি, কোথায় রাজনীতি পাচ্ছেন এখানে আপনি? পরের ছবি, করোনাকালে মানুষের পাশে রামকৃষ্ণ মিশন, সেই সময় কিভাবে মানুষকে তারা চাল ডাল আটা তরকারি বিলি করছে সেই ছবি দেখুন। এখানে কি দেখছেন? এখানে কোথাও বিজেপি তৃণমূল এনার গায়ে লেখা রয়েছে, না কোথাও পতাকা? আমি তো খুঁজছি কোথায় আছে পতাকা, না নেই। পরের ছবি, কঠিন সময় শ্রীলঙ্কার পাশে রামকৃষ্ণ মিশন, দেশে নয় দেশের বাইরে, শ্রীলঙ্কায় তো তৃণমূল নেই, বিজেপি নেই, আছে বিজেপি আছে মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীলঙ্কায় বিজেপি, তাহলে কেন ওরা সাহায্য করছে? গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো দর্শকদের এই মুহূর্তে। রামকৃষ্ণ মিশনের কটি শিক্ষা প্রতিষ্ঠান আছে? 748টি। এই 748 সংখ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বিজেপি বা তৃণমূলের ছেলে মেয়ে দেখে সেখানে সিট দেওয়া হয় না। পরের প্লেট, একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র রয়েছে রামকৃষ্ণ মিশনের, সেইখানে খুব স্বল্প মূল্যে চিকিৎসা করা হয়। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাব সরাসরি। শঙ্কুদেব বাবু, আপনাকে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ইসকনে যান, গিয়ে তিনি রথের দড়ি টানেন, রামকৃষ্ণ মিশনেও তিনি বারবার গেছেন, এবং বারবার দেখা গেছে তিনি ভারত সেবাশ্রম সংঘকেও বলছেন আমার অতি প্রিয় ছিল ইত্যাদি।